কাজেনস্কি চীন অ্যানবম্বের নামে কুখ্যাত। 17 বছর ধরে তিনি বোমা পাঠিয়ে আমেরিকাকে আতঙ্কে রেখেছিলেন। তার লক্ষ্য ছিল প্রযুক্তি, বিজ্ঞান ও এয়ারলাইনের বিরুদ্ধে যুদ্ধ। তিনি লিখেছিলেন একটি ম্যানিফেস্টোর বই, যা পুরো বিশ্বকে নাড়া দিয়েছিল। আজকে আমরা জানব তার গল্প এবং কেন তিনি প্রযুক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। আরও জানব কিভাবে এফবিআই এই অদৃশ্য শত্রুকে ধরল এবং কেন তার ভাই তাকে ধরিয়ে দিল। এই গল্পে রয়েছে প্রতিভা, পাগলামি এবং একটি অবিশ্বাস্য তদন্ত। পুরো গল্প জানতে শেষ পর্যন্ত দেখুন। থিওডর কাজেনস্কি জন্মগ্রহণ করেন 1942 সালের শিকাগোতের একটি মধ্যবিত্ত পরিবারে। ছোটবেলা থেকেই তিনি অসাধারণ বুদ্ধিমান। মাত্র 16 বছর বয়সে তিনি হার্ভার্ডে ভর্তি হন, যেখানে তিনি গণিতে অসাধারণ প্রতিভা দেখান। কিন্তু হার্ভার্ডে তার জীবন সুখের ছিল না। তিনি সামাজিকভাবে বিচ্ছিন্ন ছিলেন এবং একটি বিতর্কিত মনতান্ত্রিক গবেষণায় অংশ নেন, যা তার মানসিক স্থিতিশীলতার উপর প্রভাব ফেলে। এই গবেষণায় তাকে মানসিক চাপের মধ্যে রাখা হয়। এই বিষয়ে অনেকে মনে করেন তার পরবর্তী জীবনের জন্য ট্রিগার হিসাবে কাজ করেছিল। যাই হোক, 25 বছর বয়সে তিনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে গণিতের অধ্যাপক হন। তিনি হঠাৎ 1969 সালে চাকরি ছেড়ে দেন। তিনি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে একটি প্রত্যন্ত কেবিনে চলে যান, যেখানে তিনি প্রযুক্তিবিহীন জীবনযাপন শুরু করেন। তারপরই 1978 সালে তিনি প্রথম বোমা পাঠান, আর এইগুলো তিনি নিজের হাতে তৈরি করেন এবং ডাকযোগে পাঠাতেন, যা বিশ্ববিদ্যালয়, এয়ারলাইন এবং প্রযুক্তি সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে তৈরি করা হয়েছিল। তার মূল লক্ষ্যই ছিল প্রযুক্তি ও শিল্পায়নের বিরুদ্ধে প্রতিবাদ। তবে প্রশ্ন হলো, তিনি কেন প্রযুক্তিকে উঠিয়ে দিতে চেয়েছেন? কাজেনস্কি মনে করেন আধুনিক প্রযুক্তি মানুষের জীবনে এতটাই হস্তক্ষেপ করেছে যে তারা ধীরে ধীরে স্বাধীনতা, চিন্তা, ইচ্ছে ও কাজের স্বাধীনতা হারাচ্ছে। তিনি আরও বলেন, মানুষ এখন প্রযুক্তির উপর এতটাই নির্ভরশীল যে তারা নিজের জীবন নিয়ন্ত্রণ করার ক্ষমতা হারাচ্ছে। তারপর 1978 সাল থেকে 1995 সাল পর্যন্ত তিনি 16টি বোমা পাঠান, যেখানে 3 জনের মৃত্যু এবং 23 জনের আহত হওয়ার কারণ হয়। তার বোমাগুলো ছিল অত্যন্ত সূক্ষ্মভাবে তৈরি, যা এফবিআইয়ের জন্য তাকে ধরা ছিল কঠিন। তিনি কোনো চিহ্ন রাখতেন না এবং তার টার্গেটগুলো ছিল এলোমেলো, যা তাকে অদৃশ্য শত্রু হিসাবে পরিচিত করে। আর এই সময় তিনি চিঠির মাধ্যমে নিজেকে এফসি নামে পরিচয় দেন এবং প্রযুক্তির বিরুদ্ধে তার ধর্ষণ প্রচার করতে থাকেন। সাল 1995 কাজেনস্কি একটি চিঠি পাঠান ওয়াশিংটন পোস্ট এবং নিউ ইয়র্কার টাইমসে। তিনি দাবি করেন, যদি তার 35,000 শব্দের ম্যানিফেস্ট বই প্রকাশ করা হয়, তাহলে তিনি বোমা পাঠানো বন্ধ করবেন। আর এই ম্যানিফেস্ট তিনি প্রযুক্তির ক্ষতিকর প্রভাব, শিল্পায়নের ধ্বংসাত্মকতা এবং মানুষের স্বাধীনতা হ্রাসের কথা বলেন। তিনি বামপন্থা, পেশিবাদ এবং আধুনিক সমাজের সমালোচনা করেন এবং প্রকৃতির দিকে ফিরে যাওয়ার আহ্বান জানান। আর এফবিআই এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো এই প্রকাশের পক্ষেই ছিল, কারণ তারা মনে করেছিল এটি কাজেনস্কির পরিচয় উন্মোচন করতে সাহায্য করবে। তারপর আর কি, ম্যানিফেস্ট প্রকাশিত হয় এবং এটি আমেরিকায় ব্যাপক আলোচনায় জন্ম দেয়। কিন্তু এখানেই তার পতনের শুরু। তার ভাই ডেভিড ম্যানিফেস্টের ভাষা ও ধারণা পরে সন্দেহ করেন যে এটি তার ভাইয়ের লেখা। তিনি এফবিআই এর সাথে যোগাযোগ করেন এবং 1996 সালের 3 এপ্রিল তাকে গ্রেপ্তার করা হয়। তবে কথা হচ্ছে, তার ভাই কেন তাকে ধরিয়ে দিল? খুবই সাধারণ। তিনি আশঙ্কা করেন তার ভাই যদি আরও মানুষকে হত্যা করেন। এই আশঙ্কা থেকেই তিনি ভাইকে এফবিআইয়ের কাছে তুলে দেন। তবে ধরিয়ে দেওয়ার আগে তার ভাই একটি অনুরোধ করেন। তিনি বলেন তার ভাইকে গ্রেপ্তার করা হলো যেন তাকে মৃত্যুদণ্ড না দেওয়া হয় এবং পরবর্তী তার কেবিন থেকে বোমা তৈরি সরঞ্জাম, লেখার খাতা এবং ম্যানিফেস্টের খসড়া পাওয়া যায়। এটি ছিল এফবিআই এর ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল তদন্ত। কাজেনস্কি বিচারের মুখোমুখি হন এবং 1998 সালে তিনি দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন কারাদণ্ড পান। তিনি তার অপরাধের জন্য কখনো অনুতপ্ত হননি। কাজেনস্কির ম্যানিফেস্ট আজও আলোচিত। অনেকে তার প্রযুক্তি বিরোধী ধর্ষণের সাথে সহমত পোষণ করলেও তার হিংস্র পদ্ধতির নিন্দা করেন। আর 2023 সালে 81 বছর বয়সে তিনি কারাগারে মারা যান। বর্তমানে তার গল্প নিয়ে বেশ কিছু ডকুমেন্টারি সিরিজ তৈরি হয়েছে, যেমন আনবম্বের ইন হিংস 1 এবং ম্যানহুন্ট আনবম্বের।
যাই হোক, টিউটোর কাজেন্সকি ছিলেন একজন প্রতিভা, যিনি তার ধর্ষণের জন্য ভয়ঙ্কর পথ বেছে নিয়েছিলেন। তার গল্প আমাদের শেখায় যে প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করলেও এর অপব্যবহার আমাদের ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। তো এই বিষয়ে আপনার মতামত কি? কাজেন্সকির ম্যানিফেস্টো কি কিছুটা সত্য বলে, নাকি তিনি ছিলেন শুধুই একজন পাগল? কমেন্ট করে জানান। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের পরবর্তী রোমাঞ্চকর গল্পের জন্য।